নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আপনাদের জন্য একেবারে রাজগঞ্জ থেকে থাকছে স্বপ্না বর্মনের বাড়ির দৃশ্য, যেখানে গতকাল রাত্রে অগ্নিকাণ্ড ঘটেছে। কি বলছেন স্বপ্না বর্মন? স্বপ্না বর্মনকে আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের সোনাজয়ী অ্যাথলিট, এবং কিছুদিন আগে স্বপ্না বর্মন তৃণমূল কংগ্রেসের হয়ে রাজগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই স্বপ্না বর্মনের বাড়িতে রাতারাতি অগ্নিকাণ্ড। স্বপ্না বর্মন সামনে এসে বলছেন, আমি যদি পলিটিক্সে না আসতাম এই রকম ঘটনা হয়তো আমার সঙ্গে ঘটতো না। কারা এই ঘটনা ঘটালো, কি বলছেন স্বপ্না বর্মন, আমি আপনাদেরকে এই এপিসোডে শোনাবো। পাশাপাশি এই এপিসোডে আমি আপনাদেরকে দিলীপ ঘোষের কাছে নিয়ে যাব। দিলীপ ঘোষের একটি বক্তব্য শোনাবো, যেটা সাউন্ড বক্স এবং ডিজে সিস্টেম নিয়ে যে সরকারের নির্দেশিকা চলছে সেই নির্দেশিকাকে তুলে ধরে। দিলীপ ঘোষের সেই বক্তব্য দেখানোর পরে আমি আপনাদেরকে আরজিকর কাণ্ডের যে গতকাল 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে এই বর্তমান সরকার নতুন করে, তার বিরুদ্ধে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, এবং প্রেস কনফারেন্স করে কি বললেন এই বিষয়ে সেই দিকে আলোকপাত করব এবং আপনাদেরকে তপসিয়ায় নিয়ে যাব। তপসিয়ায় এই বর্তমান সরকার কিছুদিন আগেই যে বুলডোজার অ্যাকশন করছিল, সেই বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে আদালতে মামলা করে সিপিএম এর শতরূপ ঘোষ হাতে একেবারে স্টে অর্ডার নিয়ে পৌঁছে গেলেন তপসিয়াতে, এবং সাধারণ মুসলিম বা সাধারণ সেখানকার বাসিন্দাদেরকে অভয় বার্তা দিলেন। কি বলছেন শতরূপ ঘোষ থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সমস্ত কিছু থাকছে আজকের এই এপিসোডে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন প্রথমে আমরা রাজগঞ্জে যাই। রাজগঞ্জে যেটা গতকাল রাত্রির থেকে একেবারে ভাইরাল নিউজ, তৃণমূল কংগ্রেসের যিনি বর্তমান প্রার্থী ছিলেন স্বপ্না বর্মন, তার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। তিনি যে বাড়িটায় থাকতেন সেই বাড়িটায় নয়, শোনা যাচ্ছে তার পাশে তার পুরনো দিনের একটি বাড়ি ছিল, সেই বাড়িতে রাতারাতি কেউ অগ্নিকাণ্ড ঘটিয়ে দিয়েছে। এবং স্বপ্না বর্মনকে আমরা ভেঙে পড়তে দেখলাম মিডিয়ার সামনে। তিনি বললেন যে আমি যদি রাজনীতিতে না আসতাম এই ঘটনাটা ঘটতো না। আরে স্বপ্না বর্মন হচ্ছে ভারতবর্ষের একজন বিখ্যাত অ্যাথলিট। ভারতবর্ষের জাতীয় পতাকাকে বিদেশের মাটিতে যিনি একেবারে পথ করে ওড়াতে সাহায্য করেছিলেন সেই ব্যক্তি হচ্ছেন স্বপ্না বর্মন। তার পলিটিক্যাল মতাদর্শ যে কোনো কিছু হতে পারে, কিন্তু তিনি ভারতবর্ষের অর্জুন অ্যাওয়ার্ডে ভূষিত একজন অ্যাথলিট। আর এই অ্যাথলিট ভারতবর্ষের জন্য সোনা জয় করে এনেছেন, আর তার বাড়িতে যদি কেউ বা কারা অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকে সেটা এই সমাজ ব্যবস্থার পক্ষে যথেষ্টই নিন্দনীয় ঘটনা। আমি দেখাবো আপনাদেরকে স্বপ্না বর্মন টিভির পর্দার সামনে এসে, ক্যামেরার সামনে এসে কি বক্তব্য রেখেছেন, কিভাবে অনুতপ্ত হয়েছেন যে পলিটিক্সে তার না আসাই উচিত ছিল। দেখুন। আমি না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানো তো, আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। কেউ একজন বড়দাদাকে বললো যে ওই, মানে দাদাকে সুবল বলে, মানে আবার ওই বলছে যে আমাকে কেউ একজন বললো, মানে আমরা তো ওই বাড়িতেই থাকি, পুরো বাড়িতে, মানে নতুন বাড়িতে। তো এই বাড়িতে আমার ছোটদা থাকে, পুরো বাড়িতে ছোটদা থাকে। আর ছোটদা মানে যবে থেকে ছোটদাকে ধুমকি দেওয়া হয়েছে তোকে মার্ডার করা হবে, তো ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। ছোটদা বড়দা দুজনকেই ধুমকি দিচ্ছে, আর আমাকে তো বলছে যে তুই দাঁড়া, তুই শুধু অপেক্ষা কর, সময় অপেক্ষা কর, তোর মুখ থেকে কারা বলছে এটা? ছোট ছোট বাচ্চা ছেলেগুলো। হ্যাঁ, তারপর আজকে কি হলো? দেখতে পাচ্ছি না, আমরা ভেবেছিলাম মজাক করছে, তো বড়দাকে যে বলেছে, মানে চিৎকার করেছে, ওই তুই এবার দেখ, তুই দেখ, তাড়াতাড়ি বাড়ি যা, তাড়াতাড়ি দেখ। তো দাদাকে সচরাচর আমাদের ধুমকি দিয়েই থাকছে, আমি মজা ভাবছিলাম। তো দাদা বলছে চল তো যাই, আমি বলছি চল যাই, এবার দেখে আসি। তো এসে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন আমার ভীষণ ভয় লাগে। তারপর কি হলো? তারপর বড়দাদা তো গেল কুয়াপাড়ে, কুয়াপাড় থেকে বালতি তো আমাদের বাগানে বালতি জল দিল, নেভালো। ফায়ার ব্রিগেড এসেছে? সবাইকে ফোন, হ্যাঁ ফায়ার ব্রিগেড। এলাকার লোকজন এসেছিল নেভানোর জন্য? এলাকার লোকজন এই গেটের এখান থেকে একজন দেখে তারপর চলে গেছে। কেউ হেল্প করেনি কেন? এই কারণটা কেন, কি মনে করছো? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে আমাকে না কেউ মেনে নিতে পারছে না। আমি যেহেতু অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, সেটাই হবে, তাছাড়া কিছু না। যেমন মানে দুদিন আগে যে মানুষটা স্বপ্নাদি তুমি জিতবে, তোমার সঙ্গে আছি, যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, সেই মানুষগুলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। এরা কারা? এরা কি দলের লোক, তৃণমূলের লোক না বিজেপি? বলতে চাই, যেহেতু আমি দেখিনি নিজের চোখে কে জ্বালিয়ে দিয়েছে না দিয়েছে, তার জন্য আমি বলতে পারবো না কে জ্বালিয়েছে অ্যাকচুয়ালি।
ভাবুন তো কি আশ্চর্যের বিষয়, স্বপ্না বর্মন, ইনি স্বপ্না বর্মন ভারতবর্ষের 2017 এবং 2018 সালে ভারতবর্ষের গৌরবান্বিত সময় নিয়ে এসেছিলেন অ্যাথলিটকে, এবং শুধু তাই নয়, ভারতবর্ষের সরকার অর্জুন পুরস্কার এনার হাতে তুলে দিয়েছিলেন। সেই স্বপ্না বর্মন আজকে রাতের অন্ধকারে দাঁড়িয়ে কাঁদছেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে সেখানকার এলাকার ছোট ছোট বাচ্চা ছেলেরা নাকি তার মুখ ঢেকে কুকর্ম করার পর্যন্ত হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি নির্দিষ্ট কোনো পলিটিক্যাল দলের নাম নেননি বা নির্দিষ্ট কোনো পলিটিক্যাল দলের দিকে আঙুলও তোলেননি, কিন্তু তিনি এটা অভিযোগ করলেন যে যে সমস্ত বাচ্চা ছেলেরা তার দিকে দাঁড়িয়ে দুদিন আগে বলতো যে দিদি তুমি জিতবে, তোমার সঙ্গে রয়েছি, তারাই আজকে তার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটাচ্ছে। কিন্তু তবুও কি ভয়াবহ অবস্থা, আজকে একটা ভারতবর্ষের মতো গণতান্ত্রিক, বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশে কেউ নিজের ইচ্ছা প্রকাশ করতে পারবে না, কেউ নিজে অন্য কোনো পলিটিক্যাল দলে দাঁড়াতে পারবে না। যদি কেউ পলিটিক্যাল দলের নিজস্ব মতাদর্শ পোষণ করে তাহলে তার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে যাবে। এটা কিরকম গণতন্ত্র হতে পারে ভারতবর্ষে? আজকে যদি বিজেপি জয়লাভ করে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের এই অবস্থা। আজকে যদি তৃণমূল কংগ্রেস জয়লাভ করতো তাহলে 2021 সালে বহু বিজেপির কর্মী ঘর ছাড়া হয়েছিল, তখনকার দিনে সেই অবস্থা হয়েছিল। পলিটিক্যাল মানচিত্রে কেন আজকে বিভিন্ন জায়গায় এত অসহিষ্ণুতা ঘটে উঠছে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। যদিও নিন্দনীয় বিষয় যে বা যারা করেছে এই ঘটনা, যেভাবে বর্তমান রাজ্যের শাসক দলের যিনি সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে এই রাজ্যে কোথাও এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না, যেভাবে গতকাল আমরা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শুনলাম যে প্রশাসন রং না দেখে, কালার না দেখে এইভাবে যে ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেটা যেন স্বপ্না বর্মনের ক্ষেত্রেও হয়। এবং দোষীরা যেই হয়ে থাকুক, সেটা নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, কিংবা নতুন বিজেপি, পুরনো বিজেপি, কিংবা সিপিএম এর লোকেরা, কিংবা সাধারণ মানুষই হয়ে থাকুক, প্রশাসন তাদেরকে খুঁজে বের করে এত বড় ভারতবর্ষের যিনি গৌরব তার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটানোর জন্য যেন যথাযোগ্য শাস্তি দেয়, এটাই আমরা আবেদন করব, কামনা করব। চলুন আপনাদেরকে এর পরে নিয়ে যাই বর্তমান সরকারের রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের একটি বক্তব্য শোনাতে, যে বক্তব্যটার সঙ্গে আমি সহমত, সেই জন্যই এই বক্তব্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বক্তব্যটা আগে আপনাদেরকে শোনাবো এবং কেন সহমত সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন। এই বিশ্বকর্মা পুজো, এটা ঠাকুর রেখে দিয়েছে আর কয়েকটা বড় বড় বক্স রেখেছে, আর কিছু নেই। আর সারাদিন বেদম আওয়াজ। আমি দেখেছি এত বড় বক্স, সামনে দিয়ে গাড়ি গেলে গাড়ি কাঁপতে থাকে, থরথর করে গ্লাস কাঁপতে থাকে। এটা তো অমানবিক। বিজ্ঞানের অপব্যবহার করার অধিকার কারণ নাই, যে যেখানে ইচ্ছা যখন ইচ্ছা মাইক লাগিয়ে চিৎকার করবে। খালি মুসলিম নয়, হিন্দু সমাজের ক্ষেত্রে এক। দেশের আইন সবার জন্য এক, সবাইকে মেনে চলতে হবে, কারণ আমরা সবাই সুস্থভাবে সমাজে থাকতে চাই। আজকাল মানুষের অনেক সমস্যা, হাইপার টেনশন থেকে বিপি, সুগার, অসুস্থ বয়স্করা আছেন, বাচ্চাদের পড়াশোনা আছে, সব জায়গায় বিঘ্ন হয়। তো আমরা চাইবো সাধারণ মানুষ সবাই মিলে আইন মেনে করুন, তাহলে কারো কোনো সমস্যা হবে না, সরকারকেও বেশি কষ্ট করতে হয় না, তাহলে সরকারকে বাধ্য হতে হবে কড়া স্টেপ উঠাবার জন্য। বিশ্বাস করুন, দিলীপ ঘোষকে আমরা বরাবরই স্পষ্ট বক্তা বলে থাকি এবং দিলীপ ঘোষের এই বক্তব্যের সঙ্গেও স্পষ্ট বার্তা লুকিয়ে রয়েছে যে শব্দ দানব এইভাবে চলতে পারে না। সত্যি কথাই, যেভাবে দিলীপ ঘোষ কথা বলছেন যে একটা বিশ্বকর্মা পুজোয়, সেখানে এইটুকু বিশ্বকর্মা, কিন্তু সব থেকে বড় কথা থাকে সেখানে বড় বড় ডিজে বাজানো হচ্ছে। শুধু মসজিদে আজান দেওয়াকে কন্ট্রোলই নয়, প্রশাসন একটি নির্দিষ্ট ডেসিবেলে শব্দ ব্যবহার করার কথা বলেছেন এবং নির্দেশিকা জারি করেছেন যে যত্রতত্র যেভাবে ধর্মীয় স্থানে যে মাইক বাজানোর হুজুক কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনকে বন্ধ করতে হবে। প্রশাসনের এই বার্তাকে বিশ্বাস করুন, সাধুবাদ জানাতে হবে। যেটা সত্য, যেটা সাধুবাদ জানানোর, সেটা দর্শক বন্ধুদেরকেও বলবো সাধুবাদ জানানোর বিষয়। কারণ এই শব্দ দানবের জন্য ব্যাপক হারে পরিবেশে যে সমস্ত ক্ষতিকারক বিষয় হয়ে থাকে সেটা আপনাদের বা আমাদের ধারণা নেই। এক একটা ছোট্ট ছোট্ট পাখি তারা দিনের পর দিন হারিয়ে যাচ্ছে, যারা হার্টের পেশেন্ট, পেসমেকার বসানো রয়েছে, তাদের জীবনের ঝুঁকি রয়েছে। আর বিশেষ করে আপনারা যদি গ্রাম বাংলায় যান, তাহলে গ্রাম বাংলায় এই শব্দ দানবের রীতিমতো কম্পিটিশন চলে। এই ধরনের বড় বড় মাইক, যেখানে প্রায় 100-র উপরে চোং আর বড় বড় ডিজে লাগিয়ে রাত দিন সারাদিন পুজোর মধ্যে বাজানো হচ্ছে। একটা পুজোর সঙ্গে এই সমস্ত বেলাল্লাপনার কি ধরনের যোগাযোগ থাকতে পারে মানুষ বলতে পারবেন? কিন্তু তবুও আজকে 3 দিন 4 দিন ধরে দিনের পর দিন পুজো হলে এই ধরনের ঘটনা গ্রাম বাংলায় হয়, আর সাধারণ বয়স্ক মানুষেরা তাদের জীবন নাজেহাল পর্যন্ত হয়ে যায়। উল্টো দিকে প্রশাসনের এই শব্দ দানবকে কন্ট্রোল করার যে নির্দেশিকা, সেই নির্দেশিকাটায় আসানসোলের দিকে বিভিন্ন জায়গায় মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা এখন ব্যাপক হারে রাস্তায় নেমেছে, আন্দোলন করছে। তারা পুলিশ ফাঁড়িতে আক্রমণ করছে রীতিমতো, যেভাবে আজান দেওয়ার সময় তাদের লাউড স্পিকারকে কমিয়ে দেওয়ার কথা নির্দেশে বলা হয়েছে। আমি দেখাবো আপনাদেরকে আসানসোলের দৃশ্য, দেখুন।
শুধু আসানসোলই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আজানের লাউড স্পিকারকে কম করতে বলা হয়েছে, এইরকম বিক্ষিপ্ত ঝামেলার দৃশ্য ভেসে উঠে আসছে। উল্টো দিকে হিন্দুরাও প্রতিবাদ করছে, কিন্তু এতটা আগ্রাসনের সঙ্গে নয়। হিন্দুদের প্রতিবাদ শুধুমাত্র ক্যামেরার মধ্যে একটু প্রতিবাদ জানিয়ে দেখাচ্ছে তারা, যে ভিডিও আমাদের হাতে এসেছে, অর্থাৎ হিন্দু মুসলিম নির্বিশেষে এই যে শব্দ দানবের নির্দেশিকা, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। আমি আগে আপনাদের হিন্দুদের প্রতিবাদের ভিডিওটাও দেখাই, দেখুন। দেখতে পাচ্ছ বড় সাউন্ড জয়গ্রাম, আজ নিজের গ্রামেই এসি কম্পিটিশন করতে পারলো না, পুলিশ এসে বন্ধ করা করেছে। সব সেট রেডি হয়ে গেল বেরোবে বলে, পুলিশ এসে বন্ধ করে দিল। মাল খোলা হবে। দুপক্ষই প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদ এই ক্ষেত্রে আমার মনে হয় খুব একটা ভালো লাগছে না দেখতে। তার কারণ এটা পরিবেশ বান্ধবের জন্য অর্ডার যেটা দেওয়া হয়েছে, সেটা 100 বার সকলেরই মানা উচিত। আমাদের সকলের বাড়িতেই রুগী রয়েছে, হার্টের পেশেন্ট রয়েছে, আর এই শব্দ দানব যেভাবে পুজোগুলোতে এই গ্রামগঞ্জে ডিজে চলে, এই শব্দ দানব এইভাবে চলতে পারে না। শব্দের ডেসিবেলের যে মাত্রা রয়েছে, সেটা প্রশাসন বলছে 70 থেকে 85 ডেসিবেলের মধ্যে রাখতে, আর এই সমস্ত শব্দ দানবের ডেসিবেল কোথায় 200-400 চলে যাচ্ছে, যেখানে সাধারণ মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই প্রশাসনের এই নির্দেশিকাকে অবশ্যই স্বাগত জানাবো। আর যে সমস্ত মুসলমান ভাই বন্ধুরা বা হিন্দু ভাই বন্ধুরা এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করছেন, দেখুন, আপনাদেরকে প্রশাসন বলেনি যে পুরোপুরি বন্ধ করে দিতে, শুধুমাত্র ডেসিবেলের আওতায় থেকে আপনাদেরকে এই ধর্মীয় কাজগুলোকে করতে বলা হয়েছে। যদি আজান দেওয়ার সময় পুরো মাইককে বন্ধ করে দিতে বলা হয়, তাহলে নিশ্চয়ই সেটা বিরোধিতার জায়গা থাকবে। আজান আমাদের এই ভারতবর্ষের দীর্ঘদিনের রীতি, আমরা ছোট থেকে হিন্দু মুসলমান নির্বিশেষে এই আজান শুনে আসছি, এবং যদি সেটা ডেসিবেলের মাত্রাকে ছাড়িয়ে দিয়ে এতদিন হয়ে আসে, সেটাকে যদি প্রশাসন কমাতে বলে, নির্দিষ্ট আওতায় রাখতে বলে, সেক্ষেত্রে এত ভয়াবহ প্রতিবাদ না জানিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করলেই আমার মনে হয় ভারতবর্ষের যে আইন রয়েছে, সেই আইন মোতাবেক এই সমস্ত কারুকার্যগুলো করলেই চলে। আপনাদেরকে এরপরে আমি নিয়ে যাব কুণাল ঘোষের বক্তব্য শোনাতে। তার কারণ, গতকাল আপনারা সকলেই জানেন, আরজি করের ফাইল আবার এই রাজ্যের সরকার নতুন করে খুলেছে, এবং খুলতে না খুলতেই 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশিকাকে, দেখুন। আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম, এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবেন। বেশ, আরজিকর কাণ্ডের ফাইল আবার নতুন করে রাজ্য সরকার খুলছে, কিন্তু রাজ্য সরকার আরজিকর ফাইল খোলার পরেই এই 3 আইপিএস অফিসার, জানা শোনা যায় তৃণমূল কংগ্রেসের তৎকালীন যারা প্রভাবশালী রয়েছে তাদের সঙ্গে যুক্ত ছিল, এবং বারবার এটাই অভয়ার মা তৎকালীন রদ্রা দেবনাথ বারবার অভিযোগ করে এসেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই হোক বা অন্য কোনো তদন্তের ভিত্তিতেই হোক, নতুন বর্তমান সরকার এই 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে। এর পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং বিধায়ক, তিনি কি বললেন সেটা আমি আপনাদেরকে শোনাবো, দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি, আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখছে। এই মুহূর্তে সবিস্তার বলার নয়, শুধু এইটুকু বলতে পারি, পুলিশ বা রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল এবং তাতে আপনারা আপত্তি করেছিলেন বলেই তো সিবিআই তদন্ত হয়েছিল। আপনারা তো কোর্টে গেলেন, সিবিআই তদন্ত নিলেন। সেই সিবিআই বলল রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেই হচ্ছে আসল অপরাধী। 3টে কোর্ট আরজিকর কেসটা মনিটর করেছে, 3টে কোর্ট। একটা হচ্ছে ট্রায়াল কোর্ট, একটা হচ্ছে কলকাতা হাইকোর্ট, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট। 3টি কোর্টে বারবার শুনানি হয়েছে। আজও বিষয়টি সিবিআই দেখছে। তাহলে রাজ্য সরকার এবং পুলিশের হাত থেকে বিষয়টিকে হাইকোর্টের রায় তুলে নিয়ে যাওয়া হলো সিবিআই এর হাতে। তাহলে সিবিআই চলাকালীন কি করে আবার রাজ্য সরকার তাদের তৎকালীন যে রাজনৈতিক অভিযোগগুলো ছিল, আজ সেই রাজনৈতিক অভিযোগগুলোকে মান্যতা দিতে প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন? সেটা সিবিআই তদন্তের সঙ্গে কোথাও তার কনফ্লিক্ট আছে না নেই, এগুলো আমাদের দলের নেতৃত্ব, আইনি বিষয়টা যারা দেখেন তারা নিশ্চিতভাবে খতিয়ে দেখছেন। তার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের হাতে তো তদন্তটা ছিল, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। এরপরে তো আপনারাই গেছিলেন হাইকোর্টে যে রাজ্য সরকারের হাতে তদন্ত নয়, সিবিআই এর হাতে।
তাহলে সিবিআই তদন্ত নিল, সিবিআই তদন্ত করলো, এদের প্রত্যেকের ভূমিকা সিবিআই তদন্ত করেছে। আমরা কাউকে জাস্টিফাই করছি না, আমরা কাউকে সাপোর্টও করছি না, আমরা একদম সোজা কথাই বলছি যে সিবিআই যে তদন্ত, সিবিআই কার? সিবিআই কেন্দ্রের। আপনারাই তো বলতেন এমুকের বাড়ি সিবিআই পাঠাবো, তো সিবিআই তো আপনাদের। আপনারা দাবি করলেন সিবিআই, সিবিআই আপনাদের, সিবিআই তদন্ত করলো, সিবিআই তদন্ত এখনো চলছে। এখন আপনারা আবার রাজ্য সরকারের প্রশাসনিক স্টেপে ফেরত এলেন। ফলে একটা ঘটনায় ওই অংশটা সিবিআই দেখছে আর এই অংশটা সিবিআই দেখছে না, এরকম কোনো ডিমার্কেশন লাইন তো ছিল না। ফলে এটা রাজনৈতিক যে স্লোগান হয়েছিল, রাজনৈতিক যে বক্তব্য ছিল, আজ ঘটনাচক্রে সরকারে এসে সিবিআই তদন্ত চলাকালীন আবার ব্যাক টু স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজনৈতিক স্লোগানকে প্রশাসনিক মান্যতা দেওয়া হচ্ছে কি না। দর্শক বন্ধুরা কমেন্টস করবেন, কুণাল ঘোষ কি ঠিক পয়েন্ট তুলেছেন? কুণাল ঘোষ কি ঠিক কথা বললেন? আরজি করের যে কাণ্ড, যে ঘটনা, সেই ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের হাত থেকে ফাইল নিয়ে আদালতের নির্দেশে সিবিআই তদন্তটা করছিল। আর এই সিবিআই তদন্তে বারবার 3টে কোর্ট আপনারা দেখেছেন যে মনিটর করেছে, তারপরেও সেই পশ্চিমবঙ্গ সরকারের বাইরে তারা গিয়ে অন্যরকম কিছু তদন্ত করতে পারেনি। আর আজকে বর্তমান সরকার, নতুন সরকার আসার পরে সেই 3 আধিকারিক, 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দেওয়া, এটা কি নিছকই কোনো রাজনৈতিক অভিসন্ধি, নাকি এর পেছনে সত্যি এই 3 আইপিএস অফিসার জড়িত রয়েছে বা অন্য কোনো বড় মাথা জড়িত রয়েছে? সেটা আপনারা কমেন্টস করতে পারেন। এবং সত্যিই যদি কোনো বড় মাথা জড়িয়ে থাকে, এই 3 আইপিএস যদি কোনো রকম নোংরা কারুকার্য করে থাকে, তাহলে নিশ্চয়ই তাদের আইন মোতাবেক শাস্তি হোক। কিন্তু রাজনৈতিক অভিসন্ধির জন্য যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা বলতে হবে গণতন্ত্রের পক্ষে যথেষ্ট কঠিন রাস্তা আগামী দিনে আসতে চলেছে। কুণাল ঘোষের বক্তব্য আপনারা কি সত্যি মানেন, নাকি আপনারা বিরোধিতা করছেন? আপনারা কমেন্টস করে জানান। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, যদি এই 3 আইপিএস অফিসারের উপরে এতটাই বড় বড় অভিযোগ এবং এতটাই সন্দেহ ছিল, তাহলে এই 3 আইপিএস অফিসারকে তো সিবিআইও গ্রেফতার করতে পারত। সিবিআই এই ঘটনার 1.5 বছর ধরে ছানবিন করার পরেও এই 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড বা তাদেরকে গ্রেফতার বা তাদেরকে কাস্টডিতে নেয়নি। কিন্তু বর্তমান সরকার মাত্র 2-3 দিনের মাথাতেই এই 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দিল। কোন তদন্তের ভিত্তিতে, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং আগামী দিনে আদালতে এই আইপিএস অফিসাররা যায়, নাকি এই আইপিএস অফিসাররা সত্যিই কোনো দুর্নীতিতে, সত্যিই কোনো ষড়যন্ত্রে যুক্ত এবং আগামী দিনের রাজসাক্ষী হয়ে যায়, সেই দিকে আমাদের নজর থাকবে এবং আপনাদেরকে সেই নজরের প্রত্যেকটা বিষয় আমরা জানাবো। এরপর চলুন আপনাদেরকে আরো একবার তপসিয়ায় নিয়ে যাই। আপনারা জানেন যে তিলজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 জনের প্রাণ চলে গিয়েছিল। যে সমস্ত অবৈধ নির্মাণগুলো ছিল, সেই অবৈধ নির্মাণগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছিল। আর এর বিরুদ্ধেই হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে ওই জায়গায় প্রবেশ করলেন সিপিএম এর যুবনেতা শতরূপ ঘোষ। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তিনি হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে ওই জায়গায় মুসলমান যে সমস্ত মানুষেরা রয়েছে তাদেরকে অভয় বার্তা দিচ্ছেন এবং কোর্টের নির্দেশিকা সম্বন্ধে জানাচ্ছেন। আমি আপনাদেরকে প্রথমে ভিডিওটা দেখাই, তারপরে এর বিশ্লেষণে আসবো। দেখুন। তুমি 2012-11 আমি প্রথম ভোট দিয়েছি 2012-11 তারপর থেকে তুমি এখানে 3 বার দাঁড়িয়েছো, 3 বার হেরেছো, দিদি জিতলো, দিদি হারলো। ঠিক আছে, জেতাটা তো আছে, সেটা কোনো বিষয়। তুমি যে এলে এটা হচ্ছে অনেক বড় বিষয়। आप तो सेम सुन लो इन लोगों का आप सुन लो ठीक है 3 बार हमने बात किया आप लोग साथ में হাইকোর্টের নোটিশ হাতে করে নিয়ে, যে হাইকোর্ট এসকে অর্ডার দিয়েছে সেই নোটিশ হাতে করে নিয়ে कोई टूटेगा नहीं यहाँ पर। कोर्ट से ऑर्डर लेके आए हैं, कोई आप लोगों के सबके पास पहुंचा देने वाले लोग ऑर्डर, हर एक घर में एक कॉपी रखिएगा ऑर्डर का, ठीक है। कोई भी सरकार से कोई आएगा, पुलिस से कोई आएगा, जहाँ से भी जो कोई आएगा, कोर्ट का ऑर्डर का कॉपी दिखा दीजिएगा। बाय मुआवजे से विकास भट्टाचार्य ने केस किया था, कोर्ट से ऑर्डर आ गया है, कोई बिल्डिंग नहीं टूटेगा, ठीक है। दे देंगे, दे देंगे। একটা কথা আমাকে বলতেই হয়, এই যে তপসিয়া বা তিলজলার ঘটনা, সেখানে এই এত ভয়াবহ ঘটনা ঘটে যাওয়ার পরে সরকারের বুলডোজার পৌঁছে গেল। পশ্চিমবঙ্গের যে ছোট্ট একটি দল রয়েছে আইএসএফ, তার বিধায়ক সেখানে পৌঁছে গেল। সিপিএম, যে দলের অস্তিত্ব নেই পশ্চিমবঙ্গে, সকলেই বলে থাকেন, যারা এই পশ্চিমবঙ্গে একটি এইবারে বিধানসভায় সিট পেয়েছে, সেই সিপিএম এর 3 বারের হেরে যাওয়া প্রার্থী শতরূপ ঘোষ, সে সেখানে পৌঁছে গেল, স্টে অর্ডার নিয়ে এলো, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলো। আর 80টা বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সেই নেতারা কোথায়? 80টা বিধায়ক নেওয়ার পরেও তপসিয়ার এই মানুষগুলোর পাশে রাজ্যের বর্তমান বিরোধী দল এখনো পর্যন্ত পৌঁছাতে পারলো না। আদৌ কি তৃণমূল কংগ্রেসের এই 80টা বিধায়কের মধ্যে অর্ধেক সংখ্যক বিধায়ক
ভয় পাচ্ছে তপসিয়ায় গিয়ে মানুষের পাশে দাঁড়াতে, যে তাদের পাশে যদি গিয়ে দাঁড়াই, আমি যে দুর্নীতিটা করে রেখেছি সেই দুর্নীতির জন্য যদি ইডি সিবিআই বা বিজেপির পুলিশ আমার ঘরে পৌঁছে যায়, তার জন্য কি তারা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে? না হলে রাজ্যের এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দল, যেখানে এতদিন বিজেপি ছিল রাজ্য সরকারের প্রত্যেকটা ইস্যুতে নাকে একেবারে কাঠি করে রেখে দিয়েছিল, সেখানে রাজ্যের বিরোধী দল এই তপসিয়ার মতো বুলডোজারের ঘটনায় এত বড় ইস্যুকে ছেড়ে দিয়ে তারা কোথায় রয়েছে সেটাই এখন রাজ্যের অন্যান্য সব লোকেরা বা রাজনৈতিক বিশেষজ্ঞরা জানতে চাইছে। যেখানে সিপিএম পৌঁছাচ্ছে, যেখানে আইএসএফ পৌঁছাচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস এই ইস্যুটাকে নিয়ে কেন পৌঁছাতে পারলো না? পরবর্তীকালে জানা যাবে কি বিষয়। কিন্তু সিপিএম যেভাবে পৌঁছে মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, একটা বিধায়ক নিয়ে সাধুবাদ জানাবো যে আজকের দিনেও সিপিএম নেমে রাস্তায় লড়াই করার কথা ভাবছে। আজকের দিনেও সিপিএম এইভাবে রাস্তায় নামছে, কিন্তু তৃণমূল কংগ্রেস 80টা বিধায়ক নিয়ে এখনো পর্যন্ত পাকাপাকি ভাবে বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু নিয়ে নামতে পারেনি। আমি আপনাদেরকে সিপিএম এর উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি বক্তব্য শোনাবো, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সরাসরি শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যেভাবে তপসিয়ায় আপনারা 24 ঘন্টার মধ্যে বিল্ডিং ভেঙেছেন, যদি পারেন গোটা কলকাতার ভাঙুন, দেখবেন বিজেপির অফিসটা পর্যন্ত অবৈধ নির্মাণে হয়েছে এবং সেটাকেও না ভাঙতে হতে পারে। যদি শুভেন্দু অধিকারী এটা ভাঙতে পারে, তাহলে তাকে 10 হাঁড়ি রসগোল্লা খাওয়াবে, এমনটাই বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখুন, কলকাতা শহরে যত অবৈধ নির্মাণ আছে, শুধু কলকাতা না, পশ্চিমবঙ্গে সব অবৈধ নির্মাণ ভেঙে দিক, আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে 10 হাঁড়ি রসগোল্লা খাও। সব অবৈধ নির্মাণ, যত অবৈধ নির্মাণ আছে সব ভেঙে দিই। আমি বললাম তো, আমি অত্যন্ত খুশি হব, আমি ওনার সঙ্গে পথে নেবে বলবো অবৈধ নির্মাণ ভাঙা হোক। দেখি তার কতটা সততা আছে, এবং নির্মাণ ভাঙতে হবে আইন মেনে। ওই সেই বুদ্ধিতে ডোজার চালাতে হবে না, আইন মেনে যুক্তিসঙ্গত হবে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙুন। কলকাতা শহরে ওনাদের যে পার্টি অফিস আছে সেই নির্মাণটাও কি বৈধ কিনা এটা নিয়ে বিবেচনা করতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তার একটা বক্তব্যের সঙ্গে আমি সহমত, সেটা হচ্ছে যদি এই পশ্চিমবঙ্গের সমস্ত বেআইনি নির্মাণ ভাঙতে পশ্চিমবঙ্গের সরকার রাস্তায় নামে, বুলডোজার নামায়, তাহলে এই পশ্চিমবঙ্গের একটা বাড়ি থাকবে না, একটা বাড়ি থাকবে না। পশ্চিমবঙ্গের সমস্ত বাড়িকে ভেঙে দিতে হবে। তার কারণ এই পশ্চিমবঙ্গের ছোট থেকে বড়, মধ্যবিত্ত থেকে কোটিপতি, নিম্নবিত্ত থেকে সামান্য সাধারণ মানুষ, সকলেরই কোথাও না কোথাও একটা খুঁত বেরোবে এবং বেআইনি নির্মাণের একটা দৃশ্য উঠে আসবে। তাই বুলডোজারে যদি এইভাবে গোটা পশ্চিমবঙ্গে চালাতে হয়, তাহলে সাধারণ মানুষকে আর বাড়িতে থাকতে হবে না, রাস্তায় ক্যাম্প করে থাকতে হবে। আর বিচার হলে সকলেরই সমানভাবে বিচার হওয়া উচিত, মুখ দেখে দেখে বিচার করা উচিত নয় যে ওই ব্যক্তিটাকে আমার ভালো লাগে না, ও তৃণমূল কংগ্রেসের ছিল বা সিপিএম এর ছিল বা মুসলিম ছিল, সেই জন্য তাকে আমার পছন্দ নয়, তার বিচার করব। আর এই ব্যক্তিটা আমার দলের সঙ্গে যুক্ত, সেই জন্য এর বিচার হবে না, সেটা হতে পারে না। বিচার হলে সমস্ত জায়গায় সমান চোখ খুলে বিচার করা উচিত, যেটা আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে এবং স্টে অর্ডার দিয়েছে আদালত। আদালতের এই ভূমিকায় সেখানকার মানুষ খুশি। আগামী দিনে দেখা যাক এই আদালতের লড়াই কোথায় যায় এবং সিপিএম আইএসএফ যে জায়গায় এসে লড়াই করছে, সেই জায়গায় আদৌ রাজ্যের বর্তমান বিরোধী দল তৃণমূল কংগ্রেস এসে পৌঁছাতে পারে কিনা দেখার বিষয় থাকবে। আজকের এপিসোড আপনাদের সঙ্গে এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।